যারা মাহমুদুর রহমান সম্মানিত পুলিশ সুপার মহোদয় আছেন, আমি অভিনন্দন জানাই তাকে। কিছুক্ষণ আগে উনি এখানে ছিলেন সাইবার বাহিনী প্রচারী বাহিনী অফিসার মহোদয় আছেন, আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাই সদস্য সচিব জেলা বিএনপি আছেন, এনসিপি নেতৃবৃন্দ সহ অন্যান্য আছেন, এবং মাহমুদুর রহমান ভাই যিনি অত্যন্ত চমৎকার এবং একেবারে যুগোপযোগী কথা আমার কথা বলে তিনি বলে ফেলেছেন। এবং আজকে আয়োজন যারা করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রতিবাদী শুভেচ্ছা। আজকে এই আয়োজন থেকে আমরা সরকার এবং সরকারের সংশ্লিষ্ট পক্ষ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আসাদুজ্জামান রিপনকে যেভাবে, তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে এবং শুধু যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার নয়, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা দেখেছি তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যার মাধ্যমে এই ফেসিবাদ বিরোধী হেজিমনি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সরকার এবং আগামী দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের, আমরা মনে করি তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ একজন সাংবাদিককে যদি এভাবে কুপিয়ে হত্যা করা হয়, তাহলে আমার মতো সাধারণ মানুষের দাবি তারা কোথায়? তারা কি তারা সত্য বলবে না? তাহলে তারা কি একটি ভেবে উপরে ধারণ করবে না? এই প্রশ্ন আমার। আজকে আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট রাষ্ট্রমন্ত্রী এখানে যেগুলো গোয়েন্দা সংস্থার লোক থাকেন, আমি তাদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানতে চাই, এটি শুধু গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমার ভাইরা বলেছেন যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের মুখ কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। এটি হলো সেই জায়গায় না চলে যায়। আমাদেরকে ছাত্ররা জুলাই অভ্যুত্থানে আমাদের বাচ্চারা আমাদের কিন্তু শিখিয়েছে আন্দোলন করে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আমরা কিন্তু সেই জায়গায় প্রিয় বন্ধুরা, আজকে আয়োজন থেকে সরকারের সংশ্লিষ্ট বার্তা আমরা এই প্রার্থনা থাকলেন এবং যেহেতু আইনশৃঙ্খলা সর্বোচ্চ ব্যক্তি এখানে আছেন, আমি তার মাধ্যমে এই আওয়াজটি উপস্থাপন করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রিয় উপস্থিতি, একই সাথে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আজকে আপনারা জানেন জুলাই বিপ্লবে তাহিরুজ্জামান প্রিয় সহ আমাদের 5 সহকর্মীকে জীবন দিতে হয়েছে, তারা শহীদ হয়েছেন। আপনারা জানেন মহাকাব্যের মহানায়ক হয়ে শহীদ আবু সাইদ শহীদ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক সহ যে সমস্ত ছাত্র জনতা, কিশোর, দিনমজুর, ক্ষেতমজুর এমনকি গার্মেন্টসের শ্রমিক তারা অকাতভাবে জীবন দিয়ে আজকে আমাদের এই সুন্দরভাবে কথা বলার পরিবেশ তৈরি করেছেন, মুক্ত পরিবেশে কথা বলার পরিবেশ তৈরি করেছেন তাদের জন্য। এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, একই সাথে 69, 52, 47 যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। এবং একই সাথে কিছুদিন আগে আমাদের এই আমাদের এই কুড়িগ্রামের এখন টেলিভিশনের আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন সাংবাদিক মারা গেছেন। আমরা খুব আমাদেরকে খুব স্নেহ করতেন তিনি, আমরা তার উপরে আপনার মাত্রা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা যে কথাটি বলতে চাই, অনেক কথা এসেছে, বিশেষ করে মাহমুদুর রহমান ভাইয়ের বেশ কিছু তার বক্তব্যে যেমন চমৎকার আলোচনা হয়েছে এবং বেশ কিছু প্রশ্ন এসেছে। আমি একটুখানি কথা বলতে চাই, কেন এই খুন হচ্ছে, কেন আমরা হামলা মামলা হুমকি ধামকি শিকার হচ্ছি, তার কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট উনি বলে গেছেন। আজকে আমার কি এখানে কোনো দায়ী নেই? আমি আমাদের যুদ্ধের কথা একটুখানি বলি, আমার কি এখানে দায়ী নেই? আজকে ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়ান টাইমসের একজন সম্পাদক তিনি এসেছিলেন, প্রথম আলোকে বৈঠক হয়েছিল, তিনি বলেছিলেন যে নাগরিক সাংবাদিকতা, আপনারা ভালো করে শুনবেন, নাগরিক সাংবাদিকতা আর সাংবাদিকতা আপনার। আজকে উনি বলছেন যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আমাদের সাংবাদিকতা করবার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় কিন্তু সমাজের দায় নাই, রাষ্ট্রের দায় নাই এবং তার কিন্তু সেখানে প্রশাসনিক কোনো দায় নাই, কিন্তু আমরা সাংবাদিক আমাদের কিন্তু আছে। আমি ফ্যাক্ট চেকিং করি, আমি যদি শুনি অন্য জায়গায় 3 জন মানুষ মারা গেছে, সেগুলো যদি ফেসবুকে দেওয়া হয়, তাহলে সেখানে দেখে বলতে হবে মনে হয় লোকগুলো মারা গেছে, সেগুলো ফেসবুকে দিয়েছে। সাংবাদিক আমি করি কি? আমি যদি ফ্যাক্ট চেকিং করি, আমি তখন কি সবার আগে আমি তথ্যটিকে নিশ্চিত করবার জন্য সেই থানা ওসিকে একটা ফোন করি। আমি আজকে ওসি মহোদয় আছেন, আমরা কিন্তু সেই জায়গায় সহযোগিতাটা একটু কম পাই। যদি আমি ওসি মহোদয়কে ফোন করি, ওসি তখন বলবো যে ঠিক আছে আমি একটু উপরে কথা বলে জানাই বা একটু পরে। তাহলে আমি যখন তাৎক্ষণিক সাংবাদিকতা করতে হবে, আমাকে সবার আগে আমাকে নির্ভুল সাংবাদিকতা করতে হবে, আমি তো কিসে পাবো? সেই সহযোগিতাটা আমার খুবই প্রয়োজন প্রশাসনিক জায়গা থেকে। অর্থাৎ একজন নাগরিক সাংবাদিকের কোন রাষ্ট্রের দায়বদ্ধ থাকে না,
সেখানে গুজব তৈরি হয়। আপনারা আজকে কিছুক্ষণ আগে যখন প্রধান নির্বাচন কমিশনার কাগজ করে আমরা ছিলাম, সেটা আমাদের দেরি হয়ে গেল। তিনি কি কথা বলছিলেন, আগামী নির্বাচনে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে প্রধান নির্বাচন কমিশনের ভাষায় এআই এবং নাগরিক সাংবাদিকতা বা ফেসবুকিং সাংবাদিকতা। তিনি অনুরোধ করেছেন সাংবাদিকদের কাছে যে আপনারা এই কথাটা বলেন। আমরা 11 জুলাই শুরু করেছি এটা, যে এআই সাংবাদিকতার মাধ্যমে বা এই যে ফেসবুকিং সাংবাদিকতা হবে বা গুজব সাংবাদিকতা হবে, সেগুলো আপনারা শেয়ার করার আগে একটু ভাববেন, ভেবে চিন্তা করবেন আদৌ সেটি সঠিক কিনা, সংশোধনের স্কোর করে জানবেন, তারপর শেয়ার করবেন, তারপর সেটা বিশ্বাস করবেন। সেটা যদি না করা হয় তার আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, অর্থাৎ আমরা নাগরিক সাংবাদিকতার যে বৈধতা আছে, আমরা নাগরিক সাংবাদিকতার তথ্যটা দেব দিয়ে কিন্তু সেটা ফ্যাক্ট চেকিং করে কিন্তু আমরা আমাদের উপস্থাপন করবো। তাহলে কিন্তু মাহফুজুর রহমান ভাইয়ের যে আশা এবং আমাদের সবার যে আশা, সেই আশাটা কিন্তু আমরা পূরণ হবে। আজকে আমি একটু বলি, আজকে আমরা অভিযোগ সাংবাদিকতায় চলে গেছি। আমি কাজ করি বা আমি কাজ করি, আমি আমার এই প্রায় 18 বছর আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা যদি বাদ দিই, তারপরে আমার প্রায় 18 বছর হচ্ছে এই সাংবাদিকতায় আমি ছোট ছোট করে আমি কাজ শেখার যদি বড়দের দেখে আজকে আমি এইভাবে তো বলে আজকে যদি এখানে রুমাল থাকতেন, আজকে যদি এখানে আসিফ ভাই থাকতেন, রাষ্ট্রপতি থাকতেন, হয়তো আমার অনেক বেশি ভালো লাগতো। আমি জানি না কেন তার আশীর্বাদ দেওয়া হয়েছে কিনা, সেই সম্মিলনের একটা জায়গা, সেই কথাটি আমি একটু বলার কথাকে বলবো। সেটা যদি থাকতে আজকে আমার নিজেও ভালো লাগতো, যে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু সেই চেনাগুলো আমার কাছে নেই। তাদের সাথে আমি এক সময় এই কুড়িগ্রামে এসে বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে চরে বিভিন্ন জায়গায় কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। তো আমি যদি বলছিলাম যে আমরা আজকে অভিযোগ সাংবাদিকতা চলে গেছি। আজকে একজন মানুষ এসে আমার কাছে একটা অভিযোগ করলো যে অন্যদের বিরুদ্ধে আছে। আমি কি করি, এই অভিযোগ শব্দটাকে ব্যবহার করে আমি আমার কাগজে লিখছি, অনেক কাগজ ভালো ভালো কাগজ সেগুলো ছাড়ছে, কিন্তু আমি আমার তার কাজগুলো অভিযোগ কি আমার কাছে আমি এটাকে খতিয়ে দেখবো আমি আদৌ সত্য কিনা, সেটি আমি নিশ্চিত করবার কাজ হচ্ছে আমার। কিন্তু আমরা কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই করি না, অনেকে করি অনেকে করি না। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যখন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা যখন সমাজের আয়না, তাহলে সমাজকে বিভিন্ন করার জন্য আমার জীবনে আমাকে বলে, আমরা সাংবাদিকতা যখন এই পড়াশোনা করেছি এই বিশ্ববিদ্যালয়তে, আমার আধা সত্য কাছাকাছি সত্য বলবার কোন রাইট আমার নাই। আমি আপনাকে ক্লিয়ার করতে কথা বলি, আমি কারা সত্য বলবো, একটা অভিযোগের মধ্যে বলবো, অথবা মিথ্যা তো নয়, আমি কাছাকাছি সত্য বলার রাইট আমার নাই। আমি কোনোভাবে আমি একজন মানুষের মানবাধিকার বাঁচাতে ছোট করবার জন্য আমি কিন্তু আমার সংবাদটা করবো না। আমরা আমাদের সংবাদ করবো সমাজ বিনির্মাণের জন্য, ব্যক্তি সংশোধনের জন্য, রাষ্ট্র সংশোধনের জন্য, সে প্রশাসনকে সংশোধনের জন্য। তাদের ভুলগুলো আমরা তুলে ধরে সেগুলো তারা সেই তদন্ত করার ব্যবস্থা নেবেন, সেই জন্য আমাদের সাংবাদিকতা রাখা হবে। অর্থাৎ একজন সাংবাদিকদের কলম দিয়ে একটি রাষ্ট্র কিন্তু সংস্কার হয়ে যাবে। তো আমরা আমাদের এই ধন্যতা জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটুখানি নিজেদের মতো করে সেফটি করে বের করতে হবে। আজকে আপনি জানেন, আজকে আপনি বিপদে পড়েন, হয়তো আমরা কাঁদতে দেখেছি দুদিনকে, কিন্তু আরো বহু সাংবাদিক ভাই বলছে 150 জন সাংবাদিক বাংলাদেশে মৃত্যুবরণ হয়েছে, কিন্তু কখনো কোনো সম্পাদকীয় কিন্তু আমরা আসলে দেখিনি। এমনকি দেখা গেছে যে মৃত্যু হওয়ার পরে যে পত্রিকা বেরিয়ে মারতে হয়েছিল, সে আমাদের সাংবাদিক ছিল না, এভাবে ঘটনা ঘটেছে। অর্থাৎ আমার লাইব্রেরি কিন্তু আমাকে সাথে নিয়ে কিন্তু আমার সাংবাদিকতা করতে হবে। আমার নিরাপত্তা রিস্ক, আজকে ভাই আমি যখন একটা আশ্রয় পাবো, হয়তো পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসবে, কিন্তু আমার যে ক্ষতিটা হলো সেই জায়গায় সেটি কি কখনো পূরণ হবে? আজকে মিটিং হবে, মিছিল হবে, যুদ্ধ হবে, কিছু হবে, কিন্তু সেই জায়গাতে হবে না। তাহলে আমার জায়গাকে আমি নিশ্চিত করে কিন্তু আমি সাংবাদিকতা করবো। অর্থাৎ আমি আপনাদেরকে বলি, আপনার তথ্য যদি সঠিকতা থাকে, আপনার তথ্য যদি নির্ভুল হয়, পৃথিবীর যত বড় শক্তিশালী হচ্ছে আপনাকে মুড়িয়ে আপনাকে চলতে বাধ্য হবে। এটি কিন্তু সাংবাদিকতা হওয়ার দরকার। আপনারা জানেন, আমি এই প্রতিবাদের সময় রংপুর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলের থেকে বলবো, আমরা একটা টাইম সিং করেছিলাম, তার নাম হচ্ছে জাকারিয়া শিবলু। তার নামে তখন 11টি মামলার ওয়ারেন্ট ছিল। আমি 11টি মামলার ওয়ারেন্টের কপি দিয়ে সেই করছি, কিন্তু তিনি কিন্তু নিবৃত্ত ছিলেন। তারপরে আমার খবরটি হওয়ার পর তিনি আদালতে গিয়ে কথা বলছে আমার বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি মামলা করেছিলেন। আপনারা সবাই এই রংপুরের অংশের বিভিন্ন জায়গা সে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন। রাষ্ট্রের বৈধতা কোথায় ছিল? একজন আসামিকে খুঁজে পায় না পুলিশ, কিন্তু সেই আসামি দিয়ে আদালতে মামলা করে। এই ছিল সে আগে। আমরা এই রাষ্ট্র আর দেখতে চাই না। আমরা চাই এখানে যারা আছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের কাছে আমরা এমন একটি রাষ্ট্রের শব্দ দেখি
যে রাষ্ট্রে একজন সাংবাদিক সত্য কথাটি বলবে সেটি আপনি ইনভেস্টিগেশন করবেন, যদি আমার কোনো ভুল হয় সেই প্রেস কাউন্সিল আছে, আপনি প্রেস কাউন্সিলের মাধ্যমে আমার সাথে বিয়োগ দরকার করবেন, আমি ভুল স্বীকার করবো, আমার যদি শাস্তি হয় আমি সেটা মাথা পেতে দেবো। কিন্তু আমি ক্ষমতাকে প্রশ্ন করবো, আমি রাষ্ট্রকে প্রশ্ন করবো, আমি প্রশাসনকে প্রশ্ন করবো, আমি আইনজীবীকে প্রশ্ন করবো, আমি আইনজীবীদের প্রশ্ন করবো, প্রত্যেকটি জায়গায় আমি আমার তথ্যকে সঠিক করবার জন্য প্রশ্নটি করি। আমি অনেক সময় দেখি যখন একটা ডিসি বা স্পিনারের খবর হয়ে যাচ্ছে তখন তারা আমাদেরকে একটু বিরাট ভাজন দেখেন যে বলে না, কিন্তু আমি তাদেরকে বরাবরই বলি, প্রত্যেকটি বোঝানো বলি যে আপনারা একটু আমাদের খবরটাকে আপনি একটু ইনভেস্টিগেশন করুন না। ইনভেস্টিগেশন করলেই তো সেই নেপথ্যের জায়গাটা আপনি পেয়ে যাবেন, এবং আপনি কিন্তু সেখানে সেই জায়গায় আমি যদি এখন দলের ভিতরে নিউজ করি তখন হয়তো দেখা যায় আমার যারা রাষ্ট্রপতি নাগরিক তারা কিন্তু আমাদের বিরাট ভাজন হন, কিন্তু যে কর্মীর বিরুদ্ধে আমি নিউজটা করলাম তারা যদি সেগুলো একটু সঠিকভাবে তদন্তটা করেন তাহলে তো ওই জায়গায় আর ওই ধরনের ভুল হওয়ার কথা নয়। তাহলে আমি ভুল না সেই ব্যক্তি ভুল বের হয়ে আসবে। তো আমি এই কথাটি আপনাদেরকে বললাম, আমরা যেটা চাই যে আমরা সত্য সাংবাদিকতা করব, এই সাংবাদিকতা করতে গিয়ে আমাদেরকে প্রধান যোগ্যতা অর্জন করতে হবে। আজকে ভাই বলছেন অনেকে পড়াশোনা না জানা মানুষজন আমাদের এই ক্যাপাসিটি রাইট, কিন্তু আমি যদি বলতে চাই আমরা যারা সাংবাদিকতা করি আমাদের সবাইকে পড়াশোনা করতে হবে। আমি একটু আমার নিজের নিউজটা পয়সা করেছি, আমার যখন একটা টেলিভিশনে আমার একটা প্যাকেজ নিতে আছে আমি কয়বার সেই প্যাকেজটা দেখেছি, আমি যে স্টোরিটা পাঠিয়েছি সর্বকালে সেই সর্বকালে যখন ছাত্ররা এডিট করেছে কিনা আমি কয়জন দেখেছি সেটা আমরা তো দেখি না, পড়ি না। অর্থাৎ আমার লেখাটা করতে হবে, অন্যের লেখাটা করতে হবে, অন্যের খবর দেখতে হবে, আমার খবর দেখতে হবে, দেখে একটি সুন্দর এবং চমৎকার জায়গাকে আমরা নির্মাণ করতে পারি, তাহলে আমাদের যে রিস্কগুলো আছে এবং সেই রিস্কগুলো যদি ফ্যাক্টর করে চলে যাবে বলে আমরা মনে করি। উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন হচ্ছে এই আপনারা শাখা শব্দ একটু বলেছেন যে ইউনিয়নটা কি, আসলে কেন এই ইউনিয়ন। আমি আপনাদেরকে একটু এখানে মহল ভাই সহ আছেন, আপনারা আছেন, এই ইউনিয়নটা হচ্ছে একমাত্র সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন, অর্থাৎ রেজিস্ট্রেশন ভুক্ত একটি সংগঠন যারা সরকারের সাথে বার্গেনিং, যখন আপনি যখন বিপদে পড়বেন আপনার বিপদটাকে কাটাবার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট যে শাখাগুলো আছে তার সাথে আমরা বার্গেনিং করবো, এটি হচ্ছে ট্রেড ইউনিয়ন। এবং যখন আপনার এই ট্রেড ইউনিয়নটি আপনাদের এখানে হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ভুক্ত হয়ে যাবে তখন এটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হবে। এটি কিন্তু কোনো শাখা নয়, আপনাদের যখন লেখা থাকবে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকদের অধিভুক্ত ইউনিয়ন, যেটি মহাসচিব আমাদের কাদের চৌধুরী মিডিয়া ছিলেন যিনি সদস্য, এবং পেশাজীবী যে পরিষদ আছে পেশাজীবী পরিষদের সদস্য সচিব তিনি কাদের চৌধুরী, এবং সভাপতি আজকে বক্তব্য আছে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রধান হচ্ছে ওবায়দুর রহমান শাহীন, যিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের এই বর্তমানে দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায়। তো আমরা যেটা বলতে চাই সাংবাদিক ইউনিয়ন হবে হচ্ছে, এখানে আপনারা সবাই বিভেদের কথাটা বারবার বলছেন, আমি একটু আশাবাদী মানুষ, আমি কিন্তু বিভেদ শব্দটাকে বলতে চাই না। আমি মনে করি আমার এখানে 100 জন মানুষ আছে, 2-4টা সংগঠন হবে, থাকবে সবাই সেডিলেশন করবে, থাকবে তারা তাদের মতো আগাবে, কিন্তু এক প্ল্যাটফর্ম যখন হবে সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ইউনিয়ন। অর্থাৎ এই ইউনিয়নের প্রেস ক্লাবের সমস্ত সদস্য তারাও সদস্য থাকবে, সমস্ত মত পার্থক্য ভুলে আমরা এখানে একীভূত থাকবো, বৃহত্তর স্বার্থগুলোকে আমরা সবার সাথে কমিউনিকেশন করি। আপনারা দেখবেন যেমন করে যখন আমরা প্রায় সাংবাদিকদের আমাদের প্রোগ্রাম করি তখন আমার পাশে প্রেস ক্লাবের সভাপতি থাকে, ত্রিপুরা ক্লাবের সভাপতি থাকে, ত্রিপুরা সিউনিটির সভাপতি থাকে, বাংলাদেশের সভাপতি থাকে, সবাই কিন্তু আমরা একসাথে বসে আজকে আমাদের রংপুরে প্রোগ্রাম হচ্ছে আমরা বিদায় করছি, কিন্তু সেইখানে রংপুরে যে 8টি সংগঠন আছে 8টি সংগঠনের সদস্যরাই কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়ে করছে, অর্থাৎ এর নাম হচ্ছে আমরা ইউনিয়ন। এবং আমি মনে করি আজকে বাংলাদেশ 24 পরবর্তী যে বাংলাদেশের কথা বলা হচ্ছে নবীন প্রবীণ মিলিয়ে যদি একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করা যায় এবং প্রবীণদেরকে এখানে রাখতেই হবে, আমি যারা এখানে সংশ্লিষ্ট আছে যারা এটা করবেন, কারণ তাদের অভিজ্ঞতা অনেক অনেক ধারালো, অনেক ধারালো, তাদের একটা অভিজ্ঞতা এবং চিন্তা যে জায়গা ঘোরা যদি আমরা নবীনরা নিতে পারি তাহলে কিন্তু আমরা সাংগঠনিক ভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এই হচ্ছে আমার কথা। আমি বিভেদের কথা বলছি, আমরা বিভেদ থাকবে, সেই বিভেদকে ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের উপর যদি একটু হুমকি ধামকি অন্যায় নির্যাতন তখন নাই, যদি একটু সামান্য হুমকিও আসে আমরা সেখানে বাঘের মতো গর্জে উঠবো। সেই জায়গায় আপনারা মনে করবেন আপনাদের এলিগালের জন্য আপনারা সারা বাংলাদেশ আপনারা এই কুড়িগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে এই কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশে কিন্তু সবাই সব সাংবাদিক আন্দোলনের
করেছিল কিনা? আপনারা সবাই অবহিত, আপনারা সবাই আছেন, আমরা গেছি, আমরা কথা বলছি। তাহলে আপনারা দেখবেন যে বৃহত্তর স্বার্থের জায়গায় ক্ষুদ্র যে বিভেদের স্বার্থগুলো আছে সেগুলো আমরা পরিহার করি। এবং এই জায়গায় আমি মনে করি মাহফুজুর রহমান ভাই সহ এখানে যারা সিনিয়র সাংবাদিকরা আছেন তাদের দায়িত্ব, ছোটরা তো ভুল করবে, তরুণরা তো ভুল করবে, সাংবাদিকরা ভুল করবে, তাদেরকে একটু ডেকে নিয়ে গিয়ে কথা বলতে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের কথা। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমি একটু আগে কথা বললাম, আমি একটু রাজনৈতিক কথা শুনবো, ভাই চলে যাবেন, আমরা